আমরা এখন বিষ্ণুপুরে যাচ্ছি বর্ধমান থেকে। আমরা এখন আছি জঙ্গলমহলের জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে একটা রোড যাচ্ছে, সেই ফরেস্টের রোডের ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো গাড়ি নেই, শুধু গাড়ি যাচ্ছে আর একটা রাস্তা। এখান থেকে কিছু দূরই গাড়ি চালালে আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর শহরে। এই মুহূর্তে আমরা বিষ্ণুপুরে আছি, নিউ বিষ্ণুপুর লজ, এবং রাত 8টা বাজে। আমরা খাওয়া দাওয়া করে এলাম একটু আগেই। তো এই লজটা খুবই সস্তায় আমরা পেয়ে গেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দলমাদল কামান, এটা মল্ল রাজাদের সময় তৈরি হয়েছিল। তো আমি এখানকার ইতিহাস সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এখানে যখনই আপনারা আসবেন এই রাসমঞ্চ থেকে প্রথমে একটা 25 টাকার টিকিট কেটে নেবেন এবং টিকিটটা ফেলবেন না, কারণ সেই টিকিটটা দিয়ে পুরো বিষ্ণুপুর আপনারা ঘুরতে পারবেন। ইতিহাসটা তাহলে বলি শুনুন। মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রঘুনাথ 690 খ্রিস্টাব্দে সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও কেন এই যে এদের যে সাম্রাজ্যের যে মন্দিরগুলো স্থাপত্য হয়েছে সেগুলো 1300 খ্রিস্টাব্দের পর থেকে। তার কারণ হলো মল্ল রাজাদের পুরাতন সাম্রাজ্যের রাজধানী ছিল প্রত্যুন্নগড়ে। পরবর্তীকালে দশম মহারাজা জগৎ মল্ল সাম্রাজ্য স্থানান্তরিত করে বিষ্ণুপুরে। তারও অনেক পরে 49তম মল্ল রাজা বীর হাম্বি, যিনি পাঠান নবাব দাউদ খাঁকে যুদ্ধে পরাস্ত করেন এবং বীর উপাধি লাভ করেন, তিনি পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং মন্দির নির্মাণ কার্য বিপুল পরিমাণে শুরু হয়ে যায়। তারপরেও সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ইংরেজদের আসার পর এই রাজবংশ ধীরে ধীরে শেষ হয়ে যায়। শক্তিশালী রাজাদের মধ্যে রাজা চৈতন্য মল্ল শেষ রাজাই ছিলেন বলতে গেলে, যিনি সিরাজদৌল্লার হয়ে যুদ্ধ লড়েছিলেন। আচ্ছা, এখানে অনেকক্ষণ কাটালাম, এবার অন্য একটা লোকেশনে রওনা দেবো। চলো। ও নাটমঞ্চ সব জায়গাতেই। হ্যাঁ, ভেতরে কিছু নেই, চলুন। এই পুরো এরিয়াটাতে আপনার অনেক কটা মন্দির আছে আরো পুরানো। দাঁড়ান, এখান থেকে একটা দেখতে পাবেন, ওই সোজা এখান থেকেই দেখা যাচ্ছে একটা, এই সোজা দুটো, এই একটা আর একটা এই দিকে। চলুন এটা আগে দেখে আসি। ভেতরটাই কিছু দেখতে পাবেন, কিন্তু বলতে পারছি না।
ওকে মন্দিরগুলো সব আশেপাশেই। এইখানে একটা মানে পেছন পেছনে একটা করে দেখাই যাচ্ছে। ওইটা থেকে ঘুরে এলাম, এবার এইটা পরীক্ষা তারপর ওইদিকে একটা পাঁচিল ছিল। আচ্ছা, এই ফটক এগুলো হচ্ছে সেকেন্ড চাবি, গাড়ির চাবি। এই তো পেয়েছি। এখানে প্রহরীরা উপরে উপরে পাহাড় দিত। এখানে বাহ তীর ছোড়ার জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে তীর ছোড়ার জায়গা ছিল। যাক, এখানে নিশ্চয়ই ঢোকার সময় পারমিটও লাগতো। গরম তেলও ঢেলে দিত। আরে বাপরে, সিকিউরিটি। আচ্ছা, চেকপোস্ট, এটা একটা চেকপোস্ট আর কি। ও, তোমার তেল সবসময় ফুটিয়ে রাখতে হতো। যাক, তেল হোক জল হোক। ও, এটা কিছু না, এইটা পুরানো কেল্লার তরুণদার। ঠিক আছে, এবার কোন দিকটা? হ্যাঁ, গাড়িটা নিয়ে চলে আসবো। ও, পায়রার বাসা আছে, আর কিছু নেই। না, আশেপাশে এরম জায়গা প্রচুর আছে। এইদিকে একটা আছে, এক্ষুনি যাবো এই দিকটায়। এটা একটা দূর থেকেই ভালো লাগে, ছবিটা ভালো আসে। মন্দিরের থাম এবং দেয়ালগুলিতে কি সুন্দর কারুকার্য করা আছে। একসময় হয়তো রঙও করা ছিল, আরো সুন্দর দেখতে লাগতো। এখানকার লোকাল দোকানদাররা খুব সুন্দর টেরাকোটা আর্ট নিয়ে বসে আছেন। আপনারা চাইলে কিনে বাড়ি নিয়ে যেতে পারেন, সাজাতে পারেন। আমরা এখন বীর হাম্বি পার্কে চলে এসেছি। পার্কের উল্টো দিকে লালজি মন্দির আছে। চলুন ওইদিকে যাওয়া যাক। এই মন্দিরটার অবস্থা মনে হয় খারাপ হয়ে গেছিল, কারণ দেয়ালগুলো এবং খামগুলো নতুন প্লাস্টার করা হয়েছে। অবশ্য কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়।
হাম্বি পার্ক থেকে বেরোলেই আপনারা এই পরিত্যক্ত বাড়িটা দেখতে পাবেন। এটা এখানকার লোকালরা বলছে নাকি আসল রাজবাড়ি, কিন্তু আমি শিওর নই কারণ না কিছু লেখা নেই। তবে বলে রাখি এর ভেতরে যাওয়া নিষিদ্ধ, কারণ পুরোপুরি ভাঙাচোরা অবস্থায় এটা। এবার যে মন্দিরটা ছবি দেখাচ্ছি এটা নতুন দেখতে হলেও এটা প্রায় 1000 বছর পুরনো। জগৎ মল্লর সময় এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। বর্তমানে লোকাল মানুষেরা এটাকে ভালোভাবে বানিয়েছে অবশ্যই, এবং এটাও হাম্বি পার্কের পাশেই আছে। এই ঘরটা দেখছেন, এই ঘরটাকে গুম ঘর বলা হয়। এটা এই রাজাদের আমলে শাস্তি দিত তাদের আসামিদের। এখানকার মন্দিরগুলোয় যে টালিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই সব রামায়ণ মহাভারতের সময়কার ছবিগুলো দিয়ে আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারেন। আপনারা জোর বাংলা মন্দির দেখতে পাচ্ছেন। এটা থেকে আমরা আরেকটা লোকেশন একটু করে চলে যাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাথরের রথ, কিন্তু এটা চাকা থাকলেও নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এবং এটা হাম্বি পার্ক থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্ব। আমরা আবার একটা লোকেশনে চলে এসেছি, চলুন ভেতরে যাই। হ্যাঁ, এটা কি পাখি? আচ্ছা, প্রথম শুনলাম। গাছগুলো খুব ভালো। এটা সেগুন। এখানটা কাছে গিয়ে করে নি ছবিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দিরটার আশেপাশে যে কুটিরগুলো আছে সেগুলো সম্ভবত ঠাকুরের প্রসাদ তৈরি হতো। খুবই সুন্দর জায়গা। এগুলো মাটি খুঁড়ে বার করা সব? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এগুলো মাটি খুঁড়ে তাহলে বের করেছে। আচ্ছা, এখানে ছোট ছোট যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন যার মধ্যে লাইট ফিট করা হচ্ছে, সন্ধ্যেবেলায় ভালোভাবে লাইট জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। খুব সুন্দর করেছে জিনিসটা। এই গাছটা আপনাদের দেখায়, একটা শিমুল গাছ আছে, কিরকম দেখুন। হ্যাঁ শিমুল, লাল লাল ফুল হয় আপনার। এখন তো পাতা নেই এই গাছগুলোয়।
আমরা গোকুল চাঁদ মন্দির এবং ওর দামোদর মন্দির আর গেলাম না, কারণ ওদিকটা যাওয়ার জন্য ব্যাক সাইডে আবার অনেকক্ষণ গাড়ি চালাতে হতো, প্রায় 18 কিলোমিটার। আমাদের বেলপাহাড়ির দিকে রওনা দিতে হবে বলে আমরা ওইদিকে রওনা দিলাম। এখন আমরা কংসাবতী নদীর তীরে দাঁড়িয়ে আছি। আমরা ইন্দিরা চকের পেছন দিকে ঘর নিয়েছি। ঘরটা খুবই সুন্দর, অল্প টাকায় পেয়ে গেছি এই জায়গাটায়। আচ্ছা, আমরা এখানে ঘাগড়া জলপ্রপাতের কাছে এসেছি। এই যে এখানটা সবাই চান টান করছে, ওই পারে যা যায় কি করা হয় জানি না। আর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন জলে কিছু মাছ আছে। বিকেল থাকতে থাকতে চলে এসেছি। জল গিয়ে গিয়ে হয়েছে। এখানে কি আছে? একদিক দিয়ে জল ঢুকে বেরিয়েছে, এরকম হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই তারাফেনী ব্যারেজ। আচ্ছা, ভেরি গুড। এই চেন দিয়ে দেখছেন, এখানে চেন আছে, চেন দিয়ে আপনার গেট খোলা এবং বন্ধ করায়, উপর থেকে সিস্টেম করা আছে। বাঁধের কি কাজ দেখুন, এই সাইডটা আপনার জল শুকিয়ে গিয়েছে প্রায়, আর পরবর্তী ওই সাইডটা দেখাচ্ছে আপনি দেখুন, দেখুন এই সাইডটা দেখুন, 2 নম্বর জলে অথই জল আর কি, গেটের একটুখানি ফাঁক দিয়ে হালকা বেরিয়ে আসছে। আর আমি পায়ে হেঁটে যাচ্ছি গাঙ্গী কুসুম জলপ্রপাতের দিকে। আমরা ওইখান থেকে ঝর্ণার সাথে সাথে নামতে নামতে আসছি। এইভাবে আপনি ওঠা নামার জায়গা আছে, ওই যে দেখুন, এইভাবে অনেকটা ওপর থেকে আমরা এসেছি এইভাবে। শিব মন্দিরের কাছে এসেছি, ঠিক আছে, আবার ওদিকে যেতে হবে। আমরা এখন মাটির রাস্তায় চলে এসেছি, একদম লাল মাটির রাস্তায়। এদিকে একটা পাহাড় দেখতে এবং এদিকে একটা দেখতে পাচ্ছেন। আমরা এখন গাদ্দারা সিনি হিলের দিকে যাচ্ছি। আমরা এখন
গাদারসিনি হিলে পাহাড় উঠবে এখন। এখান দিয়ে রাস্তা, যদি রাস্তা দিয়ে অনেকটা উঠেছি বাইক নিয়ে। এবার এটা পায়ে হাঁটতে হবে, এখন অনেকটা উঠতে হবে। একটু রাস্তা উঠতে হচ্ছে। পাথরগুলো মনে হচ্ছে বেরিয়ে আমার দিকে এসছে। ওইখানে বসে আছে সন্ধ্যা, আর সেদিকে লোকজন কেউ নেই। না থাকলে কথা, এখানে কে আসবে? ওকে, এটা গুহা মতো জায়গা, আর এখান দিয়ে রাস্তা গেছে আমাদের ওই ওপরে। অনেকটাই চলে এসছি। আচ্ছা, এই এখন আমাদের রাস্তা, ওই দুটো পাথরের মাঝখান দিয়ে। চলো ওটা ওটা ওটা, না না বসো বসো, একটু রেস্ট নিই না। আচ্ছা, দেখুন রাস্তাটা, জায়গাটা দেখুন। আচ্ছা, ওই দূরে দেখতে পাচ্ছেন নদী, উঠাও খুব। ওকে, আমরা এখন নামার দিকে আসছি। ওই দিকখান আমরা একটা আলাদা রাস্তা দিয়ে হাঁটছি নামার জন্য, কারণ ওই রাস্তাটা খুব খাড়া, চড়াইটা খুব ডেঞ্জারাস। তো কিছু লোকাল লোক উঠেছিল ওপরে, তারা বললো এই রাস্তাটা দিয়ে যেতে। পাহাড়ে ওঠার নামার দুটো রাস্তা আছে, জানতাম না। যাই হোক, একটু ওঠা নামা করে এই রাস্তাটা একটু লম্বা রাস্তা, যাই হোক এটা দিয়ে সুরক্ষিত রাস্তা, যেহেতু এটা দিয়ে নামছি। গাড়িটা একটু হেঁটে গিয়ে ওদিক দিয়ে নিয়ে নেবো নয়। আচ্ছা, ওই তো ও পিছু ধাওয়া করতে যাও না, পড়ে টরে যাবা, আস্তে আস্তে নামো। আমি যেটা বললাম তোমাকে বলবো, এরকম হবে আমি কি করে বলবো বলো? ওকে, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আমরা খাদারানি লেকের কাছে এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখতেই পাচ্ছেন খাদারানি ড্যাম আছে, আর এদিকে খাদারানি লেক। আর দেখতে পাচ্ছেন কত পাখি উড়ে বেড়াচ্ছে এখানে, আর দেখুন টিয়া পাখি উড়ে উড়ে পালাচ্ছে আমাদের দিকে। এটা আপনার আগের পাহাড়টা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। ওইখান থেকে লেকটা দেখা যাচ্ছিল। ওই যে মাথায় শিব মন্দির দেখতে পাচ্ছেন, হালকা করে দেখাচ্ছি, দাঁড়ান একটু ফোকাস করি। ওই যে সাদা রঙের শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে এই লেকটা দেখা যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই জায়গাটার পুরোটা একটা এটা ইন্দ্রাচল বলে এই জায়গাটা। ওইদিকে হালদার হোটেল, খাওয়া দাওয়া হবে।
ওইদিকে ধানদি কুসুম থেকে শুরু করে যা যা ঘুরে এলাম এই রাস্তাটা, এবং এই সাইড থেকে আপনার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা লাল জল হিল কেভে এসছি। কেভ মানে গুহা। রাস্তাটা বলছে প্রচণ্ড স্লিপারি, সাবধানে যেতে বলেছে। চলুন যাই। এই পাহাড়টা অতটা আগেরটার মতো উঁচু নয় শুনলাম, দেখা যাক গিয়ে ছবি তুলব। ও দেখুন, চলো। এই গুহা ওই দিকে ঢালু। আচ্ছা, এই যে আপনার পাহাড়। আচ্ছা আচ্ছা, ভেতরে কিছু দেখতে পাচ্ছি না, আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম। ভেতরে কিছু নেই, এই আপনার গুহা এইটুকুর মধ্যেই সীমিত। এই যে গুহা, যায় 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 যায়, এই তো কিছুই নেই। একটা গুহা মানে গুহার মুখ, ব্যাস, আর কিছু নেই এখানে। ঠিক আছে, হ্যাঁ একটা ফাঁকা জায়গা, ভিউ। হ্যাঁ ভিউ বলতে ঢিপি গুলো বেশি ভালো দেখতে, চিহ্ন দিয়ে রেখে দিয়েছে। ওই দিকে গুহা, আর এমনি কিছু নেই। চলুন যাক। হ্যাঁ, যেটা বলছে চন্দনদা বলছে, প্রত্যেকটা মন্দিরের ওপরে, সরি মন্দিরের ওপর না, পাহাড়ের ওপরে একটা করে গুহা, সরি মন্দির থাকে। তো এই মন্দিরগুলো কি করে তৈরি করে, এটাই আশ্চর্যের বিষয়। এটা তো ছোটোখাটো, এই পাহাড়টার কথা বলা হয়নি, অনেক পাহাড়ের কথা বলেছে, অন্যান্য আরও পাহাড় আছে, তো সেই নিয়েই কথা বলা হচ্ছে। দাঁড়ান, আচ্ছা নিচেতে চলে এসছি, আর মেন টর্চ পাচ্ছি। এই যে আরও লোক এসছে লাল জল গুহা দেখতে, লাল জল, রক্ত মতো লাল জল বলছে সব এখান দিয়ে। আমরা আবার বেলপাহাড়ি ছেড়ে পুরুলিয়ার দিকে চলেছি। মাঝখানে আমরা আপনারা দেখলেন বেশ লাল জল গুহা দেখেছিলাম, ওখানে নেই। যাই হোক, আমরা এখন পুরুলিয়ার দিকে রওনা দিচ্ছি, অযোধ্যা পাহাড়ের দিকে। দেখা যাক ওখানে কী হয়। চলুন, ঠিক আছে। আচ্ছা, আমরা অযোধ্যা পাহাড়ের কাছে চলে এসেছি। এখানে অনেক কটা পাহাড় আছে, সবগুলো দেখাতে পারবো না এখান থেকে। তো ওই দিকে একটা আছে, যাই হোক, আর 15 কিলোমিটার আর কি কিছু ব্রেকের জন্য নামলাম। ঠিক আছে, ওকে, আমরা ভুতুন্ডি অবধি পৌঁছেছি, এখনও আমার 10 কিলোমিটার। ওকে, আমার মোবাইলটা উঠছে না বেশি কিছু। আমরা আজকে এই হোটেলটা আছি, আপনার অযোধ্যা হিল ভিউ হোমস্টে। ভেতরে গল্পগুলো চলুন দেখাবো একটু পরে।